শহীদ শাহাদাত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ। চট্টগ্রামে শ্রদ্ধার মিছিলে হত্যার বিচার দাবি, সিদ্ধান্ত নেবে আদালত, জানালেন আমির খসরু। চট্টগ্রাম অঞ্চলে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা, দাম নিয়ে শঙ্কায় মৌসুমি ব্যবসায়ীরা। কাটাছেঁড়া বাদে সরকার নির্ধারিত দামেই কেনার দাবি আড়তদারের। গরু মহিষের ফেলে দেওয়া নারী ভুঁড়ি এখন চট্টগ্রামে আয়ের পথ। বছরে রপ্তানি ৩০০ কোটি টাকা। গন্তব্য চীন, হংকং, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ। ঈদের ছুটিতে সাগরের নোনা জলে উল্লাসে মেতেছেন পর্যটকরা। ভিড় জমেছে পাহাড়েও। বিনোদন কেন্দ্রগুলোতে বাঁধভাঙা উচ্ছ্বাস দর্শনার্থীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি ও অঙ্গ সংগঠন। পরে একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার নিয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছে। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। চট্টগ্রামের তৎকালীন সার্কিট হাউসে বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন সেটি জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত। তার শাহাদত বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করছে সিটি কর্পোরেশন সহ নানা সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, এই লাল ভবনটির বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই লাল হাউসটি। এখানে কিন্তু ১৯২১ সালে ৩০শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে কিন্তু নির্মমভাবে খুন হন, নিহত হন। এবং সেই জন্য কিন্তু এই হাউসের ভেতরে কিন্তু জিয়াউর রহমানের বিভিন্ন নানা নিদর্শনগুলো রয়েছে। তার পোশাক, তার চশমা সহ বিভিন্ন নিদর্শনগুলো স্থান পাচ্ছে সেখানে। এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন নিদর্শনগুলো এখানে রাখা হয়েছে। এখানে 12টি গ্যালারি রয়েছে এবং পাশাপাশি এইখানে প্রায় স্মারক রয়েছে ১০০০টির মতো। আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই হাউসের পেছনে কিন্তু আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরে জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য বিতরণ করেছেন। আপনাকে জানিয়ে রাখি, এটির বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এটি হচ্ছে ১৯১৩ সালে এই ভবনটি ব্রিটিশরা নির্মাণ করে। এখানে ব্রিটিশ গভর্নররা এখানে থাকতেন বলে এই এটার ভবনটার নাম দিয়েছে লাল কুঠি। পরবর্তীতে কিন্তু পাকিস্তান আমলে এটি সার্কিট হাউস হিসেবে ঘোষণা করা হয়। তবে মুক্তিযুদ্ধের সময় এখানে কিন্তু নির্যাতন করা হতো, অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনী এখানেই তাদের অবস্থান নিয়েছে বলে ইতিহাস বলছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পর কিন্তু এই ভবনে কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এখানে নির্মমভাবে তিনি নিহত হন কিছু সদস্যের হাতে। পরবর্তীতে সেই বছরের ৩ জুন এই হাউসটিকে জিয়া স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় এবং ১৯৯৩ সালে বর্তমান সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটিকে জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করে। তবে এটির এখানে গত ডিসেম্বরে এখানে ভূমিকম্পের কারণে কিন্তু এটি ভেঙে যায়। তারপর প্রতি দর্শনার্থীদের জন্য একটা বন্ধ রাখা হয়েছে। এরপরে কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী হিসেবে বেশ কয়েকজন মন্ত্রী এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু এটি সংস্কারের কথা বলেছেন। তারা বলেছেন এই ভবনটিকে অক্ষত রেখে কিন্তু এর আশেপাশে কিন্তু ভবন নির্মাণ করা হবে, কারণ এটি জিয়া স্মৃতি জাদুঘর এবং জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে এই জিয়া জাদুঘর। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরের সামনে থেকে। চট্টগ্রাম অঞ্চলে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা, দাম নিয়ে শঙ্কায় মৌসুমী ব্যবসায়ীরা। কাটাছেঁড়া বাদে সরকার নির্ধারিত দামেই কেনার দাবি আড়তদারের। চামড়া ব্যবসায়ীরা জানান, এবছর প্রতি পিস কাঁচা চামড়া গ্রামাঞ্চল থেকে 200 থেকে 300 টাকা দরে ক্রয় করেছেন। পরে লবণ দিয়ে প্রতি পিস চামড়া সংরক্ষণ করতে আরও 300 টাকার মতো খরচ পড়ছে। তবে চামড়া বিক্রির সময় ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে সাভার হেমায়েতপুর গিয়ে চামড়া ন্যায্য মূল্য পান না পারা। চামড়া সংরক্ষণ ও বাণিজ্য নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে কিন্তু গতকাল দিনভর ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটে কিন্তু শত শত কোরবানি পশুর চামড়া পড়েছিল। আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্যতম চামড়ার বাজারে। সেই বাজারে কিন্তু আমরা লক্ষ্য করেছি রাস্তার পাশেই কিন্তু চামড়াগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে, অর্থাৎ লবণ দিয়ে কিন্তু চামড়াগুলো স্তূপ আকারে প্রক্রিয়াজাত করে কিন্তু রাখা হয়েছে। এখানে যে মৌসুমী চামড়া ব্যবসায়ী তারা কিন্তু চামড়াগুলো রাস্তাঘাটে না ফেললেও তার রাস্তার পাশেই কিন্তু তারা লবণ দিয়ে কিন্তু এগুলো প্রক্রিয়াজাত করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রতি বছরই তারা কিন্তু এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করে থাকেন এবং চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। এবারও কিন্তু তারা চামড়ার দাম পাবে কিনা এ নিয়ে কিন্তু অনেকটাই শঙ্কা রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন এখানকার যে চামড়াগুলো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করার পরে এগুলো চলে যায় সিরাজগঞ্জে এবং পাবনার হেমায়তপুর এবং ঢাকা সাভারে যে ট্যানারি মালিকরা আছে তাদের কাছে। সেখানে গিয়ে কিন্তু তারা অনেকটাই বিপাকে পড়েন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে তারা কিন্তু চামড়ার যে ন্যায্য মূল্য তারা কিন্তু সেটি পান না বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এখানে যে চামড়াগুলো তারা ক্রয় করে থাকেন তারা কিন্তু 120 থেকে শুরু করে কিন্তু বিভিন্ন আকারের যে কোরবানি পশুর চামড়া সেগুলো কিন্তু তারা ক্রয় করে থাকেন। বিশেষ করে 200, 250, 300 বা 400 দাম দিয়ে কিন্তু তারা কিনেন। কেনার পরে কিন্তু তারা লবণ দিয়ে এগুলো প্রক্রিয়াজাত করতে আরও 300 টাকার মতো খরচ হয়। সব মিলিয়ে কিন্তু তারা যে খরচ, সেই খরচগুলো কিন্তু তা উঠে আসে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে বাধ্য হয়েই কিন্তু প্রক্রিয়াজাত করা যে লবণের চামড়াগুলো সেগুলো বিক্রি করে আসতে হয় এবং সব ক্ষেত্রে তারা টাকাও পান না। অনেক ক্ষেত্রে তাদেরকে বকেয়া রেখে তাদেরকে জিম্মি করে চামড়াগুলো রেখে দেওয়া হয় বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এ নিয়ে অনেক ব্যবসায়ী কিন্তু নিঃস্ব হয়ে ফিরে আসেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবারও যে চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছে লবণ দিয়ে সেগুলো দাম পাবে কিনা এই নিয়েও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করে আমাদেরকে জানিয়েছেন। যদি দাম না পান সেক্ষেত্রে তারা চামড়াগুলো কিন্তু রাস্তায় ফেলে দিয়ে আসবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা দাবি জানিয়েছেন সরকার ধান চাল যেভাবে সংগ্রহ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি একইভাবে চামড়াগুলো সরকারিভাবে সংরক্ষণ করা যেত তাহলে এই চামড়াগুলো কিন্তু রাস্তাঘাটে পচনশীল দ্রব্য হিসেবে পরিণত হতো না। তারা বলছেন সরকারের পক্ষ থেকে যদি চামড়াগুলো সংরক্ষণের অথবা ক্রয় করার ব্যবস্থা করে থাকেন সেক্ষেত্রে এখানকার যে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা তারা অনেক ক্ষেত্রেই উপকার হবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা সরকার উচ্চ মহলে এই দাবিটুকু জানিয়েছেন যেন চামড়াগুলো সরকারিভাবে ক্রয় করা হয় এবং প্রত্যেক মৌসুমে যেন সেগুলো যাতে ক্রয় করা হয় সেই দাবি কিন্তু এখানকার যে চামড়া ব্যবসায়ীরা তারা আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের যে চামড়ার সংরক্ষণ এখান থেকে আমার কাছে এইটুকুই ছিল সর্বশেষ তথ্য। চামড়া বেচাকেনার খবর জানছিলাম সরাসরি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে কুমিল্লা সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। পরিষ্কারের পর ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। ঈদের দিন থেকেই নগরীর 27টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ঈদের দিন দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত 650 জন পরিচ্ছন্নতা কর্মী এবং 70টি ট্রাকের মাধ্যমে মোট 1142 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও নগরবাসীর মধ্যে বিতরণ করা হয়েছে 35,000 বর্জ্য সংগ্রহের ব্যাগ এবং প্রায় 7.5 টন ব্লিচিং পাউডার। এতে বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে সহায়তা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে এই মুহূর্তে কুমিল্লা সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশতিয়াক,
ঈদুল আজহার আজকে তৃতীয় দিন এবং তৃতীয় দিনেও আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের যে ২৭টি ওয়ার্ড রয়েছে সেখানে বেশ কিছু ওয়ার্ড আমরা ঘুরে দেখেছি এবং সেটা দেখার পর আজকে আমরা কয়েকটি ওয়ার্ড অর্থাৎ ১৫ নং ওয়ার্ড এবং ৬ নং ওয়ার্ড এবং বিশেষ করে ১২ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু যে কুরবানি বর্জ্য কিন্তু এখনো রয়ে গিয়েছে এবং সেখানে এই, বর্জ্য রেখা রয়ে যাওয়ার কারণে কিন্তু বেশ পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সেটি যদি বলা যায় যে গত ঈদের দিন যে কুরবানির বর্জ্য ছিল সেটি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অপসারণ করা হয়েছে এবং সেখানে প্রায় ৭০টি ট্রাকের মাধ্যমে ৬৫০ জন পরিচ্ছন্ন কর্মী তারা কুমিল্লা ২৭টি ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় কিন্তু গিয়ে তারা বর্জ্য অপসারণ করে। তবে গতকালকে বেশ কয়েকজন কিন্তু যারা বেশ কয়েকটি এলাকায় কিন্তু কোরবানি করা হয় সেখানে কিছু যারা যে বর্জ্যগুলো রয়েছে সেটি কিন্তু কিছু কিছু এলাকায় এখনো রয়ে গিয়েছে। বিশেষ করে কুমিল্লা ১৫ নং সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড, ১২ নং এবং ৬ নং ওয়ার্ডের কয়েকটি এলাকায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি কিছু কিছু বর্জ্য এখন পর্যন্ত পড়ে রয়েছে এবং সেটির কারণে এলাকায় দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে করে এইসব বর্জ্যগুলো তারা সরিয়ে নেওয়ার জন্য তারা বলছেন সিটি কর্পোরেশনকে। তবে সিটি কর্পোরেশন যেটা বলছেন যে এখন পর্যন্ত তারা প্রায় ১১৪২ টন বর্জ্য তারা কিন্তু অপসারণ করেছেন এবং বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশন যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে ৩৫,০০০ প্লাস্টিকের ব্যাগ এবং প্রায় ৭,৫০০ টন ব্লিচিং পাউডার তারা প্রদান করেছেন যাতে করে বিশেষ করে এই কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা যাতে করে ভালো হয়, অর্থাৎ যাতে করে কোনো ধরনের বর্জ্য রাস্তায় পড়ে না থাকে। এই ছাড়া কুমিল্লা যে ২৭টি ওয়ার্ড রয়েছে আমরা বেশ কিছু এলাকায় সকাল থেকে ঘুরে দেখেছি সবকিছু বেশি বলা যায় বেশিরভাগ এলাকায় কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে অপসারণ করা হয়েছে এবং বিশেষ করে সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন ইউসুফ মোল্লা টিপু তিনি যেটা বলছেন যে আমরা ঈদের দিন বিকাল বেলা ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত প্রায় ৬৫০ জন পরিচ্ছন্ন কর্মী ৭০টি ট্রাকের মাধ্যমে ১১৪২ টন তারা বর্জ্য অপসারণ করেছেন। তবে ঈদের পরের দিন যারা কোরবানি করেছেন তাদের যে এইসব এলাকার যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কয়েকটি এলাকায় ছাড়া বাকি সিটি কর্পোরেশনের বাকি যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় বর্জ্য রয়েছে এবং এখন আমরা দেখছি যে কিছুক্ষণ আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ ওয়ার্ডে যে সিটি কর্পোরেশন থেকে কিন্তু ট্রাক এসে সে বর্জ্যগুলো তারা অপসারণ করে নিয়ে গেছে। তো বলা যায় যে বিগত ঈদের তুলনায় কিন্তু এবারে কুমিল্লার যে ঈদের যে বর্জ্য ব্যবস্থা সেটা কিন্তু অনেকটাই স্বস্তির ছিল এবং পরিচ্ছন্ন ছিল বলে আমরা দেখতে পেরেছি। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে। বিভাগীয় সময় আরও থাকছেন। মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গভীর রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ১৫। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল মুখর কক্সবাজারের সমুদ্র সৈকত, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। গরম উপেক্ষা করে নোনা জলে সমুদ্র স্নান, খেলাধুলা আর ছবি তোলার আনন্দে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের তৃতীয় দিনে পর্যটকের ব্যাপক সমাগমে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে সমুদ্র সৈকত এলাকায়। পর্যটকের ভিড়ে স্বস্তি ফিরেছে পর্যটন ব্যবসায়ীদের। তবে বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নান নিরাপদ রাখতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়েছেন লাইফগার্ড কর্মীরা। ঈদের ছুটিতে পর্যটকে মুখর বান্দরবন। জেলার প্রতিটি পর্যটন স্পটে পর্যটকের ভিড়। এই মুহূর্তে জেলার নীলাচল পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী NA জাকির। সরাসরি যাচ্ছি তার কাছে। জাকির, পাহাড়প্রিয়দের ভিড়ে মুখর দেশের অন্যতম পর্যটন নগরী পার্বত্য জেলা বান্দরবান। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক, তমাতুঙ্গি সহ সবগুলো দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড়। ঈদের ছুটি কাটাতে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা এখন ঘুরে বেড়াচ্ছে বান্দরবানের দর্শনীয় স্থানগুলো। আমরা এই মুহূর্তে আছি নীলাচল পর্যটন কেন্দ্রে। জেলা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্রটি দর্শনার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই মুহূর্তে বিকাল ৩টা, এই সময়েও এই নীলাচল পর্যটন কেন্দ্রে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। বিশেষ করে ঈদের ছুটি কাটাতে নগর জীবনের কর্মব্যস্ততা ভুলে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা
চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। কেউ ছুটে যাচ্ছে ঝর্ণার সৌন্দর্য দেখতে, কেউ বা ছুটে যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে, এবং তাদের এই সুন্দর সময়গুলি তারা ক্যামেরা বন্দি করে নিচ্ছে একে অপরের সাথে, পরিবার পরিজনের সাথে। আমরা সকাল থেকে হোটেল মোটেল রিসোর্ট গুলি ঘুরে দেখেছি, সেখানে আমাদেরকে হোটেল মালিক সমিতির নেতারা যেটি জানিয়েছেন যে এই বছর আসলে প্রতি বছরের মতো যে পরিমাণ পর্যটক আসার কথা তেমন পর্যটক আসলে এখানে আসেনি। বিনোদন কেন্দ্র দর্শনীয় স্থানগুলোতে যে পর্যটকগুলো দেখা যাচ্ছে মূলত তারা কিন্তু অনেকেই এখানে আশেপাশের যে জেলা রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু এখানে ঘুরতে আসছে। তো হোটেল মোটেল রিসোর্ট গুলোতে বুকিং পুরোটা না হলেও পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চিম্বুক, প্রান্তিক লেক, তমাতুঙ্গি, নীলাচল, মেঘলা সবগুলো দর্শনীয় স্থানে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে। মূলত গত দুদিন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নীলাচল সরকারি পরিচালিত যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু বিনামূল্যে প্রবেশের একটি সুযোগ ছিল। সেই কারণে কিন্তু গতকাল আরো বেশি ভিড় ছিল এই নীলাচল পর্যটন কেন্দ্রে। বিশেষ করে মেঘলা যে নীলাচল কেন্দ্র রয়েছে, মেঘলা যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। তো হোটেল মোটেল মালিক সমিতির নেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের আজ ঈদের ছুটির শেষ দিন, তো আগামীকাল থেকে কর্মব্যস্ততা শুরু হলেও তারা যেটা বলছেন যে তাদের কাছে বেশ কিছু বুকিং রয়েছে। আগামীকাল থেকে হয়তো পর্যটকের সংখ্যা যারা বাইরে বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসবে তাদের সংখ্যা আরো কিছুটা বাড়তে পারে। তো আমরা জানিয়ে রাখি যে কি পার্বত্য জেলা বান্দরবানের যে উপজেলাগুলি রয়েছে, বিশেষ করে থানচির, রেমাক্রির যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পর্যটক ছুটে গিয়েছে, বিশেষ করে রেমাক্রির ঝর্ণার সৌন্দর্য দেখতে, নাফাকুম ঝর্ণার সৌন্দর্য দেখতে। আবার অনেকেই কিন্তু বিশেষ করে এখন যেহেতু বর্ষার শুরু, এখন ঝর্ণাগুলো কিন্তু পানিতে পরিপূর্ণ, এই জন্য বিশেষ করে পাহাড়ের চেয়েও ঝর্ণার সৌন্দর্য কিন্তু পর্যটকদেরকে বিশেষ করে আকর্ষণ করছে। বিশেষ করে বান্দরবানের যে রোয়াংছড়ি উপজেলার দেবতা খুম রয়েছে সেই দেবতা খুমে কিন্তু আমরা দেখেছি প্রচুর পর্যটকের আনাগোনা হচ্ছে। তো এক কথায় বলা চলে ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এখানে এসেছে। পাশাপাশি এখানে বান্দরবানের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু ঈদের ছুটি কাটাতে, ঈদের আনন্দ উদযাপন করতে পরিবার পরিজনকে নিয়ে তারা কিন্তু বান্দরবানের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে আশেপাশে, বিশেষ করে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক, এই দর্শনীয় স্থানগুলোতে কিন্তু তারাও তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি উপভোগ করছে। তো এক কথায় বলা চলে যে বান্দরবানে প্রতি বছর ঈদের ছুটিতে যে পর্যটক আসে, এবার সেই ধরনের পর্যটক বেশি না আসলেও আমরা কিন্তু দেখেছি স্থানীয় বা আশেপাশের যে দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু ঈদের ছুটি উদযাপন করতে বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্রগুলিতে চষে বেড়াচ্ছে। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে বান্দরবানের যে অতীতের যে আইন শৃঙ্খলা ছিল এখানে দীর্ঘদিন, তার চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কিছুটা উন্নত হয়েছে, এবং পর্যটকরা যাতে এখানকার যে সৌন্দর্য দর্শনীয় স্থানগুলো রয়েছে দুর্গম অঞ্চলের সহ প্রত্যেকটি জায়গায় কিন্তু টুরিস্ট পুলিশ, সাদা পুলিশ, ডিবি পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। তো তারা আমাদেরকে যেটি নিশ্চিত করেছে যে পার্বত্য জেলা বান্দরবানের যে পর্যটকরা আসলে এখানে এসেছে তারা নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে প্রতিটি দর্শনীয় স্থানে তারা কিন্তু ঘুরে বেড়াতে পারবে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটন নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান থেকে। গরু মহিষের ফেলে দেয়া নারী ভুঁড়ি বা ওমাজম রপ্তানিতে বছরে প্রায় ৩০০ কোটি টাকা আয়। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো থেকে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে রপ্তানি করেন ব্যবসায়ীরা। উন্নত মানের স্যুপ ও সালাদ তৈরিতে ব্যবহার হয় এই ওমাজম। অনেক বিশ্বাসের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। প্রতি পরতে পরতে মাখা হচ্ছে লবণ, তারপর সংরক্ষণ। এই উচ্ছিষ্টের নাম ওমাজম। চট্টগ্রাম নগরীর চামড়ার আড়ত আতুরার ডিপুতে দল বেঁধে শ্রমিকরা কোরবানির মৌসুমে এই কাজ করছেন। একসময় গরু মহিষের এই নাড়িবুড়ি বা ওমাজম ফেলে দেওয়া হতো খাল বিলে, এখন করা হচ্ছে বিদেশে রফতানি। লবণ দিয়ে ড্রামে সংরক্ষণের পর নানা প্রক্রিয়ায় রফতানির উপযোগী করেন শ্রমিকরা। সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। এই নাড়িবুড়ি দিয়ে উন্নত বিশ্বে তৈরি হয় সালাদ আর স্যুপ। ফরলে ভালো করে লবণ দেওয়া লাগে, লবণ দেওয়ার পরে আবার ওয়াশ করা লাগে। হচ্ছে আপনার গোবরগুলা পরিষ্কার করতে হয়, তারপর হচ্ছে আপনার লবণ দেওয়া হয়। ছোট হলে ছোটোর দাম, বড় হলে বড়োর দাম। এটা আবার বাইরে আপনার রপ্তানি হয় কেজি হিসাবে, আমরা এটা ফিজি কিনি। চায়না দিয়ে করে ওরা চায়নারা কি করে ওরা ভালো একটা প্রসেস করে, যেটা আমরা বাংলাদেশে ওরা পারি না।
২০ বছর আগে মোহাম্মদ ইলিয়াস নামে এক ব্যবসায়ী প্রথমে চট্টগ্রাম থেকে শুরু করে ওমাজম রপ্তানি আতুরা ডিপো ঘিরে বর্তমানে ৮ থেকে ১০ জন রপ্তানিকারক ও ৩০ জন সাপ্লায়ার ও কয়েক হাজার শ্রমিক জড়িত এ খাতে। যদি ১ টন মাল বিক্রি করি ৬০০-৭০০ টাকা বিক্রি যদি করি, এটা হচ্ছে ৭ লাখ ৮ লাখ টাকা বিক্রি হয়। ৭ লাখ টাকা করে বিক্রি হলে আপনার ২৮ টনে কত হয়? ১ টন হচ্ছে ৮০ কোটি, ৩ কোটির প্লাস। তো ৩ কোটির প্লাস হলে যদি একটা মাসে যদি ১০টা যায়, ৩ কোটিতে ৩০ কোটি, তো বছরে কত যায়? প্রায় ৩০০ কোটির উপরে যায়। কোনো দেশের কোনো কিছু লাগে না, দেশীয় লবণ দিয়ে ওইটা আপনার বিদেশে রপ্তানি হয়। বাংলাদেশে অনেক বিলিয়ন ডলার টাকা আসতেছে। বছরে ৫০ থেকে ৬০ কন্টেইনার ওমাজম চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয় চীন, হংকং, ভিয়েতনাম সহ নানা দেশে, যার বাজার মূল্য অন্তত ৩০০ কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয়রা জানান, সরাইলের সৈয়দটুলা উত্তরপাড়ার সজীব মিয়ার সঙ্গে স্থানীয় এক যুবককে ইয়াবা কেনার টাকা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ড থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে শুক্রবার রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায়। ১.৫ ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এ সময় রায়হান মিয়া নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত ১৫ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভাগীয় সময় আরও থাকছে। ৫ মিনিটের পথ যেতে লাগছে আধা ঘন্টা। লক্ষ্মীপুর পৌরসভার সড়কে অটোরিকশার দৌরাত্ম্য, যানজটে নাকাল পৌরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করছে কর্তৃপক্ষ। জনবল সংকট নিয়ে খুঁড়িয়ে চলছে রাঙামাটি সরকারি স্বাস্থ্যসেবা। সম্প্রতি ৪৬ জন নার্স বদলির আদেশে জেলার স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার শঙ্কায় খোদ সিভিল সার্জন। অন্যদিকে পার্বত্য জেলা পরিষদের অনুমতি না নিয়ে এমন আদেশে পার্বত্য শান্তি চুক্তি লঙ্ঘন হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ দিলেই কেবল বদলির আদেশের বিপরীতে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। হেফাজত সবুজের পাঠানো তথ্য, রাজীব দাস বন্যার ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন সরকারি হাসপাতালে জনবল সংকট রয়েছে। এর মধ্যেই গত এপ্রিলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জেলার ৪৬ জন নার্সকে অন্যত্র বদলির আদেশ জারি করেছে। এর বিপরীতে কোনো নার্সকে রাঙামাটির কোনো হাসপাতালেই সংযুক্ত করা হয়নি। পার্বত্য জেলা পরিষদের তথ্যমতে পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী ৩ পার্বত্য জেলায় স্বাস্থ্য বিভাগ সহ মোট ৩৩টি দফতর জেলা পরিষদের কাছে হস্তান্তরিত। এসব বিভাগে কর্মরত কাউকে বদলি বা প্রত্যাহারের আগে জেলা পরিষদের অনুমতি নিতে হয়, কিন্তু নার্স বদলির ক্ষেত্রে সেটি করা হয়নি, যা পার্বত্য চুক্তির পরিপন্থী। এতে ক্ষুব্ধ খোদ এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর যে স্বাস্থ্য সেবা যেটার গতিফিট ছিল সেটা আবার পিছিয়ে পড়বে। যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ করছি এই বিষয়টা যেন অতি গুরুত্ব সহকারে দেখা হয়। সরকারের অর্ডার দেওয়ার আগে অবশ্যই জেলা পরিষদের সাথে কনসাল্ট করেই পাঠানো দরকার। একসঙ্গে এত পরিমাণ নার্স প্রত্যাহার করা হলে জেলার স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। আর শূন্য পদের বিপরীত জনবল নিয়োগ দিলেই কেবল বদলির আদেশের বিপরীতে ছাড়পত্র দেয়া হবে বলছেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদ চেয়ারম্যান স্যারকে এটা অবহিত করেছি এবং তিনি নীতিগতভাবে সম্মত হয়েছেন যে তাদেরকে ছাড়পত্র না দেওয়ার বিষয়ে। যদি আমরা রিলিভার পাই, তাদের পরিবর্তে যদি এখানে ৪৬ জন প্রতিভা যদি আমাদের প্রতিস্থাপন করা হয়, তাহলে আমরা তাদেরকে ব্যবস্থা করব চলে যাওয়ার জন্য। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল ও ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ নার্স পদের বিপরীতে কর্মরত আছেন ২৩৪ জন। সময় সংবাদ, রাঙামাটি। কুমিল্লার ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। সকালে চাঁদপুরের একদল ডুবুরিয়ে শুরু করেন উদ্ধার কাজ। জাগজোর নান্দিয়া ব্রিজ এলাকায় পাওয়া যায় তার লাশ। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার চেষ্টা চালায় শিহাব। হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যায়। শুরু হয় খোঁজাখুঁজি। ১৮ ঘন্টা পর উদ্ধার হয় লাশ। নিহত শিহাব চট্টগ্রামের বিএম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘন্টা। লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক এখন অটোরিকশার দখলে। যানজটে নাকাল পৌরবাসী। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
আহাদুল ইসলাম আকাশের ছবিতে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। প্রধান সড়ক থেকে অলিগলি, ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায়। এ কারণে প্রায় সময় লেগে থাকে যানজট। লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক এখন অটোরিকশার দখলে। যত্রতত্র পার্কিং আর যেখানে সেখানে যাত্রী উঠানামার কারণে 5 মিনিটের পর পাড়ি দিতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। পৌরবাসীর অভিযোগ, লাইসেন্সবিহীন এইসব যানবাহনের চালকদের বেশিরভাগই নেই প্রশিক্ষণ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এতে বেড়েছে জনভোগান্তি। অটো রিক্সা যে পরিমাণ বেপরোয়াভাবে চলতেছে, এই পরিমাণে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। কোনো সিগন্যাল মানতেছে না, কোনো কিছু মানতেছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নাই। এখন এই অটো রিক্সার জন্য আমাদের চলতে কষ্ট, মানে যেদিকে রাস্তা পার হইতে কষ্ট। হুট করে ঘুরে দেওয়ার সময় আপনার চলতি গাড়িগুলো থাকে, আসি আপনার ধাক্কা দেয়। মানুষ যে রাস্তার এপাশ থেকে এপাশে যাবে ওরকম কোনো পরিস্থিতি থাকে না। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। যানজট নিরসনের জন্য আমরা প্রতিনিয়ত অভিযান করি। যেখানে তারা 2 লাইন 3 লাইন করে দাঁড়ায়, সেখান থেকে হয়তো আমরা আটকও করি। এগুলো আসলে স্থায়ী সমাধান নয়। আমার মনে হয় এটা একটা নির্দিষ্ট পরিমাণ যদি আমাদের করে দেওয়া হতো কোনো পৌর কর্তৃপক্ষ কর্তৃক, যে গাড়িগুলো পৌরসভার মধ্যে চলবে, যেগুলো গ্রামে চলবে, সেগুলো গ্রামে কর্তৃপক্ষ যারা আছেন, বিভিন্ন আরও পৌরসভা আছে, প্রত্যেকটা নির্দিষ্ট করে দিত। অটো চালক যারা, তাদের অসচেতনতার কারণে মূলত এই যানজটগুলো হয়। আমরা ট্রাফিক, তারপরে প্লাস আমাদের বিআরটিএ সবাইকে নিয়ে একটা মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিই। ট্রাফিক বিভাগের তথ্য মতে প্রতিদিন লক্ষ্মীপুর পৌরসভায় 5000-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে শুধু অভিযানই যথেষ্ট নয়, বরং অটোরিকশার নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ সহ আইনি কাঠামোর আওতায় আনা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। তবে এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষের এই ভোগান্তি লাঘবে কার্যকর কী ব্যবস্থা নেয়। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চাঁদপুরে এখনও কমেনি হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে অনেকেই। ছোঁয়াচে রোগ হওয়ায় শিশুদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। শিশু সন্তানের অসুস্থতায় এবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত মিঠু গাজী। তার 9 মাসের সন্তান মোহাম্মদ গাজী হামে আক্রান্ত। তাই ঈদের দিন সকালেই গ্রামের বাড়ি ফরিদগঞ্জ থেকে ছুটে যান জেলা সদর হাসপাতালে। মিঠু গাজীর মতো আরো অনেক শিশুর অভিভাবকের সে একই অবস্থা। হামে আক্রান্ত শিশুদের জন্য এই হাসপাতালে খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। ঈদ তো করতে পারি না, বাস সবকিছু তো আল্লাহর ইচ্ছা। বাচ্চা অসুস্থ, আমরা ঈদের দিন সকালবেলায় চলে আসছি। জানি না আল্লাহ এখান থেকে কবে ফিরিয়ে আনে বাড়িতে। মলটলম দিছি আর কম ছিল, পরে আবার 4-5 দিন পরে আবার এই গায়ে হামের মতো উঠে ফুরিয়ে গেছে গিয়ে। পরীক্ষা নিরীক্ষা সব করাইছি, এখন বলছে হাম। তবে হাম ছোঁয়াচে রোগ হয়, তা থেকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। আমরা যেহেতু 9 মাস থেকে হামের টিকাটা শুরু করি, তো দেখা যায় এর আগে তেমন হামের ইমিউনিটি ওইরকমভাবে ডেভেলপ করে না। তো ওই জন্য বাচ্চাদের দেখা যায় যে 9 মাসের আগেও অনেকে এফেক্টেড হয়ে যাচ্ছে। গত 30 মাস থেকে 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 650 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 31 শিশু। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ফেনী শহরের পৌর মৎস্য আড়তে বেড়েছে মাছের দাম। শনিবার প্রকারভেদে দাম বেড়েছে 20 থেকে 150 টাকা পর্যন্ত। বিক্রেতারা জানান সরবরাহ কম, তাই বেড়েছে মাছের দাম। ঈদ উপলক্ষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বেড়েছে মাছের চাহিদা, তাই ক্রেতাদের সমাগম ছিল বেশি। বড় রুই, কাতল এবং চিংড়ি সহ সামুদ্রিক মাছের দাম ঊর্ধ্বমুখী। পাহাড়ি জেলা বান্দরবানে বেড়েছে আমরুপালি আমের বাগান। প্রতিটি বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে বিভিন্ন আকারের রূপালি আম। জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি সহ বিভিন্ন উপজেলার সবুজ পাহাড় ছেয়ে গেছে রূপালি আমে। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে আম। পাহাড়ের মাটি ও আবহাওয়া এ আম চাষের উপযোগী হওয়ায় ফলনও হয় ভালো। আকারে বড়, খেতে সুস্বাদু ও দাম ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। প্রতি কেজি আম বাজারে বিক্রি হয় 100 থেকে 150 টাকায়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শাহাদাত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ। চট্টগ্রামে শ্রদ্ধার মিছিলে হত্যার বিচার দাবি। সিদ্ধান্ত নেবে আদালত, জানালেন আমির খসরু। চট্টগ্রাম অঞ্চলে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা। দাম নিয়ে শঙ্কায় মৌসুমি ব্যবসায়ীরা।
কাটাছেঁড়া বাদে সরকার নির্ধারিত দামেই কেনার দাবি আড়তদারের। এবং গরু মহিষের ফেলে দেয়া নারী ভূমি এখন চট্টগ্রামে আয়ের পথ। বছরে রপ্তানি 300 কোটি টাকা, গন্তব্য চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সাবরিনা। জাফর, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।